দুর্নীতির আখড়া পশ্চিমাঞ্চল রেলওয়ে পরিচ্ছন্নতা উপকরণ কিনতে বছরে বিল ২১ লাখ টাকা। অস্তিত্বহীন ঠিকাদার আর বিপুল অর্থ লোপাটের প্রমাণ অডিটে। একটা রেট বললাম না, 50,000-50,000-এর উপরে তো যাবে না। 6,500 এইটাই যদি আপনার ধরেন ডুপ্লিকেট কেনেন, আপনি যেটা বলতেছেন বাজারে 800-1,000 টাকা পাবেন। তাৎক্ষণিকভাবে বাজারে যায়, তো এখন কোথায় অরিজিনাল পাওয়া যায় কোথায় ডুপ্লিকেট তাদের হয়তো নলেজও থাকে না। ৩ দিনের রিমান্ডে সাবেক সিইসি হাবিবুল আউয়াল। ডামি ভোটের জন্য বিগত সরকারকে দোষারোপ। ৩ নির্বাচনে অনিয়ম তদন্তে সুপারিশ কমিটি গঠন। ভরা মৌসুমে ঊর্ধ্বমুখী চালের বাজার। সপ্তাহের ব্যবধানে হিলিতে কেজিতে বেড়েছে ৫ টাকা পর্যন্ত। মিল মালিকদের দুষছেন দোকানিরা। হঠাৎই চালের বাজার একটু বেশি, আমরা কিনতেছেও বেশি, বেচতেছেও বেশি। মিলাররা বলতেছে ধানের দাম আগের তুলনায় অনেক বেশি দাম আমাদের কিনতে হচ্ছে, সেই জন্যই দেখা যাচ্ছে চালটা একটু বাড়তি দাম পড়ে যাচ্ছে। আতঙ্কের জনপদ সিরাজগঞ্জের তারাস। ডাকাতের কবলে সর্বস্ব খোয়াচ্ছেন স্থানীয়রা। ১ বছরে রানীরহাট বেরখালী সড়কে ১.৫ শতাধিক ডাকাতি। রাস্তার গাছ কাটা ফালা ডাকাতি করে। বেরখালী থেকে ওই আরো কিছু দক্ষিণে এর মধ্যে বেশি ডাকাতি হয়। উপজেলা প্রশাসনকে অবহিত করছি, থানা প্রশাসনকে অবহিত করছে যে সেখানে যাতে বেশি করে পেট্রোল ডিউটি দেওয়া হয়। সমুদ্রে আবর্জনা ফেলতে কক্সবাজারের সৈকতে রাতারাতি খাল কেটেছে ২টি বাণিজ্যিক প্রতিষ্ঠান। ঘটনা জানাজানির পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। গাজায় যুদ্ধ বন্ধে এবার মার্কিন প্রেসিডেন্টের পদক্ষেপ চান ইসরায়েলিরা। আশা সংঘাত বন্ধ হলেই হামাসের কাছে বন্দীরা ফিরবেন নিজ দেশে। দেশে প্রথমবারের মতো আজ অনুষ্ঠিত হবে ডাবল হর্স মুয়ে থাই আন্তর্জাতিক প্রতিযোগিতা। ৪ দেশের ৩৪ প্রতিযোগী লড়বেন ১৭টি বাউটে। এই প্ল্যাটফর্ম যখন আমাদের যত স্টার আছে এখন, ওরা দেখে চিন্তা করবে যে আমরা মুই থাই মার্শাল আর্টস যেটাই হোক একটা ক্যারিয়ার প্যাথ হওয়ার জন্য। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আই ওয়ান্ট টু ওপেন দিস প্ল্যাটফর্ম। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। রেলওয়ে পশ্চিমাঞ্চলের নিত্য জরুরি কেনাকাটায় বড় ধরনের অনিয়ম হয়েছে। কনজারভেন্সি গুডস নামে পরিচিত এসব পণ্য কিনতে কোনো কোনো ক্ষেত্রে দাম দেখানো হয়েছে ৬ থেকে ৭ গুণ পর্যন্ত। টয়লেট ক্লিনার সহ পরিচ্ছন্নতা উপকরণ কিনে রেল পশ্চিমাঞ্চল বিল করেছে ২১ লাখ টাকা। ট্রেন ধোয়ার ব্রাশ, ডিটারজেন্ট, ন্যাকড়া কিনতে খরচ দেখানো হয়েছে ৮,৮২,০০০ টাকা। আদৌ এসব পণ্য কেনা হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে রিপোর্টে। সরেজমিনে ঘুরে দেখা গেছে যে ঠিকানা থেকে ঠিকাদার মাল সরবরাহ করেছেন বলে উল্লেখ করা হয়েছে সেখানে ওই প্রতিষ্ঠানের অস্তিত্বই নেই। ইসমাইল হোসেন জনি ও তারেক মাহমুদ রাসেলের ক্যামেরায় আখলাকুস সাফার অনুসন্ধান। রাজশাহী রেলওয়ে স্টেশনে চলছে ট্রেন ধোয়ার কাজ। শুনতে অবাক লাগবে, এই ডিটারজেন্ট, ব্রাশ আর ন্যাকড়া 4,82,০০০ টাকায় কিনেছে রেল। আলাদা একটি টেন্ডারে কনজারভেন্সি গুডস নামে কেনা হয় টয়লেট ক্লিনার, মপসহ 6টি আইটেম। এক্ষেত্রে বিল করা হয়েছে 20,95,০০০ টাকা। কোনোটির দাম বেশি দেখানো হয়েছে 5 গুণ পর্যন্ত। বছরের শুরুতে ঠিকাদারি প্রতিষ্ঠান সারোয়ার এন্টারপ্রাইজকে প্রত্যয়নও দিয়েছে রেলওয়ে। ঠিকানা ধরে রাজশাহীর আরডিএ মার্কেটের ওই 50 নম্বর দোকানের খোঁজে টিম যমুনা। ঠিকানায় এসে দেখা যাচ্ছে এটি একটি মশলার দোকান এবং বেশ 4-5 বছর ধরেই এখানে মশলা বিক্রি। এটা কি পাইকারি? এটা তো 20 বছর থেকে গুডাউন করে আছে। এই লোক তো নাই, এই লোক তো মুরব্বি মারা গেছে বহুদিন আগে, উনি তো ভাড়া নিছে। এটা তো ওনার গুডাউন। এই দোকানের ঠিকানা দিয়ে তো রেলের মাল সাপ্লাই হচ্ছে। বলতে চাচ্ছি না যে আমি এখন যদি অডিট এসে আপনার কাছে খবর নেয়, আমি বলতে পারবো না। আমি তো দোকান ভাড়া নিয়েছি, আর এই ধরনের মাল দোকান বিক্রি হয় না কোনোদিন। আমরা মশলা আজীবন মশলা খেয়েছি। অস্তিত্ব খুঁজে না পাওয়া আরেক ঠিকাদারি প্রতিষ্ঠান আবিদ ট্রেডার্স।
প্রত্যয়ন অনুযায়ী রেলকে স্টিল রেক সরবরাহ করেছিল তারা, যেখান থেকে বানানো হয় সেই মার্কেটেই যাচাই করতে চাই আমরা। ওই যে আপনাকে একটা রেট বললাম না, 25,000 উপরে তো যাবে না। তো টাকা কীভাবে হবে? এই যে এরকম এটা 4 মিলি আর একটা আছে 5 মিলি অ্যাঙ্গেল, তাও তো আপনার 35। এই যে আবিদ ট্রেডার্স আপনাদের এই মার্কেটের ঠিকানা দিয়ে এই কাজ করে রেলের থেকে এই টাকাগুলো উঠে নিচ্ছে। আবেদ ট্রেডার্সকে তো চিন্তা করলাম না, এই মার্কেটে আবেদ ট্রেডার্স কে আছে? আবিদ ট্রেডার্সও নাই এই মার্কেটে, তাহলে কারা করলো এই কাজ? এই টোনারের বাজার মূল্য আপনি আমি কিনতে গেলে 600 থেকে 800 টাকা ম্যাক্সিমাম, আর সেখানে এক একটি টোনার বাংলাদেশ রেলওয়ের কিনতে লাগে 5,190 টাকা। এ কী করে সম্ভব? এর মধ্যে আছে ভ্যাট, ট্যাক্স আর ঠিকাদারের কমিশন। অনলাইনে যাচাই করেও দেখা যায় দাম বেশি দেখানো হয়েছে কয়েক গুণ। 600 টাকা জিনিস নিয়ে যাচ্ছে, 450 টাকা 550 টাকা আমরা দিচ্ছি। তারপরে ওদের যেটা সেটা ওরা আর ওদের ইয়াতে জানে, কারণ আমরা জানি যে এই 650 টাকা টোনার ওরা 5,000, 6,000, 7,000, 8,000 কাছে। পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপকের রুমেও আছে এমনই একটি প্রিন্টার। 6,000 টাকা দিয়ে কিনে হয়েছে, এটা মার্কেট প্রাইস 800 টাকা। আপনার কেমন লাগবে তখন? তখন তো এই যে আপনার পাশের প্রিন্টারটাই, জি জি জি, এন্ড এটাই হইছে রেলে 500 টাকা জিনিস হয়তো ট্যাক্স ভ্যাট ইয়াতে দিয়ে ম্যাক্সিমাম কত 800 টাকা, 900 টাকা ম্যাক্সিমাম। হ্যাঁ, ইট ডাজ নট মিন ইট উইল গো টু আপ টু 5,000। জিএম এর রুমেই ছিলেন সরঞ্জাম নিয়ন্ত্রক রাশেদ ইবনে আকবর। তিনি উল্টো সাফাই গাইলেন ঠিকাদারদের। যেটা অরিজিনাল আপনি ইসের সার্চ দিয়ে দেখেন ওই 5,000 টাকাই দাম। আমার কথাটা বুঝছেন? এখন তো অনেকে বলবে, কিন্তু এখন অনেকে বলবে যে আমি অনেক কম দামে করি, তখন তারা করে নিয়েছে। বেশি দামে পরিচ্ছন্নতা উপকরণ আর স্টিল রেক সরবরাহ করা দুই ঠিকাদারি প্রতিষ্ঠান SM এন্টারপ্রাইজ ও আবিদ ট্রেডার্সের মালিক আবার একই ব্যক্তি, নাম পলাশ। পলাশ ভদ্রলোককে চিনেন আপনি? চিনি। সে কত বছর ধরে কাজ করে? অনেক বছর, 6-7 বছর আছেই। আমি একই ব্যক্তি, সে দুই জায়গায় দুই ঠিকানা দিয়েছেন, এবং আপনার পাশের রুমে তার বাবা বসে আছেন। প্রতিষ্ঠানের ঠিকানা দেয়া স্টেশনের পাশে শেরওয়েল কলোনি, সেখানে নেই প্রতিষ্ঠানের অস্তিত্ব। খোঁজ খবর করে সাক্ষাৎ পাওয়া গেল পলাশের বাবা আর ম্যানেজারের। তো এটা তো বিল হয়ে গেছে অলরেডি, চেক হয়ে গেছে, কিন্তু এই কাজ আমরা করিনি। দোকান অথবা ঠিকানা আছে কিনা লাইসেন্সের এগেইনস্টে? লাইসেন্সের এগেইনস্টে না, বাসার ঠিকানাটাই ঠিকানা। এটা আমি সাপ্লাই দিয়েছিলাম হুইল পাউডার 73 কেজি, 188 টাকা আমার দেওয়া রেট আর কি, ঠিকাদারি। সম্প্রতি প্রকাশ হওয়া অডিট প্রতিবেদনে বলা হয় 2020-21 অর্থ বছরে 3,000 টাকার সিসি ক্যামেরা কেনা হয় 22,500 টাকায়, 1,200 টাকার পানির ফিল্টারের রিপ্লেসমেন্ট কিট কেনা হয় 3,500 করে, 61,000 টাকার ফটোকপি মেশিন কেনা হয় 1,44,980 টাকা দিয়ে, 55,000 টাকার প্রজেক্টর কেনা হয় 99,500 টাকায়, 91,000 টাকার এসি 1,85,000 টাকা, আর 28,000 টাকার স্ক্যানার মেশিন কেনা হয় 37,000-এ। এখনকার মার্কেট প্রাইস হচ্ছে 850 টাকা। প্রশ্নের উত্তর দিতে গিয়ে উল্টো অডিটেরই বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন পশ্চিম রেলের কর্মকর্তারা। 6,500 এইটাই যদি আপনি ধরেন ডুপ্লিকেট কেনেন, আপনি যেটা বলতেছেন বাজারে 800-1,000 টাকা পাবেন। তাহলে অডিট কি তাহলে ওই যে ডুপ্লিকেটটাকে ধরছে? ওরা অনেক সময় কি করে, ওই তাৎক্ষণিকভাবে বাজারে যায়, তো এখন কোথায় অরিজিনাল পাওয়া যায় কোথায় ডুপ্লিকেট তাদের হয়তো নলেজও থাকে না। ওদের কাজটা হচ্ছে এই যে একটা ডিপার্টমেন্টকে প্রেসারে ফেলা দেওয়া, যেন আমরা প্রেসারে ফেলে সঠিক কাজটা করি। ওই এক বছরই চাহিদার বাইরে 1,28,90,000 টাকার অতিরিক্ত মালামাল কেনা হয়, যা উল্লেখ করা হয়েছে অডিট রিপোর্টে। এমনকি আদৌ এসব পণ্য কেনা হয়েছিল কিনা তা নিশ্চিত হতে পারেনি নিরীক্ষা দল। বাজার মূল্যের চাইতে কয়েক গুণ বেশি দামে পণ্য কেনা রেলের জন্য নতুন কিছু নয়। প্রতি বছরই এই ধরনের কেনাকাটা হয়, কোনোটা অডিটে ধরা পড়ে, কোনোটা ধরাই পড়ে না। আর যেসব অডিটে ধরা পড়ে সেগুলোরও কোনো দৃষ্টান্তমূলক সাজাও হয় না, যে জন্য নজিরও সৃষ্টি হয় না। এই কেনাকাটার দুর্নীতি এগুলো বন্ধ করার জন্য দরকার পদ্ধতিগত সংস্কার, নিশ্চিত করা স্বচ্ছতা ও জবাবদিহিতা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, রাজশাহী। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাইলে 3 দিন মঞ্জুর করা হয়। আদালতের জেরার মুখে 2024 সালে ডামি নির্বাচন হওয়ার কথা স্বীকার করেন সাবেক এই সিইসি। তবে এজন্য তিনি দোষারোপ করেছেন রাজনৈতিক নেতৃত্ব ও তৎকালীন সরকারকে।
2024 সালে নির্বাচন করে আমি দামি ভোট উপাধি পাওয়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে বেলা 12:30টার দিকে নিয়ে আসা হয় আদালতে। কিছু সময় হাজতখানায় রাখার পর পুলিশ পাহারায় তোলা হয় এজলাসে। শেরেবাংলা নগর থানার মামলায় আউয়ালের 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন তদন্তকারী কর্মকর্তা ও রাষ্ট্রপক্ষের আইনজীবী। বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রহসনের ও আমি দামি ভোট আয়োজন করেছেন এই আসামি। এ সময় বিচারক হাবিবুল আউয়ালকে বিতর্কিত ভোট আয়োজনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব হয় না। 2024-এর ডামি ভোটের দায় সে সময়ের সরকারের উপর চাপান তিনি। তার আন্ডারে যে পুরো নির্বাচন এবং রাষ্ট্রযন্ত্র তার হাতে ছিল, এইটাকে তিনি স্বীকার করতে চাচ্ছেন না। আমরা বলছি এটা আপনার ছিল, আপনি করেন নাই। সমস্ত দোষ এবং ঘটনা সঙ্গে আপনি জড়িত এবং আপনার সঙ্গে যারা সরকার এবং ফ্যাসিস্ট হাসিনা সহযোগিতা করেছে তারাই সবাই জড়িত। বিচারক দুই পক্ষের যুক্তিতর্ক শেষে সাবেক এই সিইসির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাংবাদিকদের জানান, 2024-এর নির্বাচন যে প্রহসনমূলক ছিল তা আদালতে স্বীকার করেছেন হাবিবুল আউয়াল। তবে এটি প্রতিরোধে নিজের আইনি অক্ষমতার কথা বলে দায় এড়ানোর চেষ্টা করেছেন তিনি। এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তবে আমরা বলেছি যে এটা একটা সাংবিধানিক আমাদের নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, এটা আমাদের সংবিধান দ্বারা স্বীকৃত এবং সে শপথ নিয়ে সেখানে প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছিল। অতএব সে অন্য কারোর উপরে দায় দেওয়ার তার কোনো রকমের সুযোগ নাই। সমস্ত নির্বাচন বিষয়টাকে এই প্রশাসনের নির্বাচনের দায় দায়িত্ব তাকে নিতে হবে। গত রবিবার বিএনপির পক্ষ থেকে করা মামলায় রিমান্ডে আছেন হাবিবুল আউয়ালের আগের মেয়াদের প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাও। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বিগত 3টি নির্বাচন নিয়ে উত্থাপিত বিভিন্ন অভিযোগ তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে সভাপতি করে 2014, 2018 এবং 2024 সালের জাতীয় সংসদ নির্বাচন অনিয়মের তদন্তভার দেয়া হয়েছে। কমিটিকে ভবিষ্যতের সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সুপারিশ পেশ করার নির্দেশনাও দেয়া হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক, জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হুসাইন ও নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম। আত্মপ্রকাশ করল গণঅভ্যুত্থানে অংশ নেয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন প্ল্যাটফর্ম প্রাইভেট ঐক্য। একই সাথে ঘোষণা করা হয়েছে সংগঠনটির 151টি সদস্যের কমিটি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে 18 জুলাইকে প্রাইভেট দিবস হিসেবে সরকারি স্বীকৃতি প্রদানের দাবি জানিয়েছে তারা। বলেন, দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অ্যাক্টিভিস্টদের ঐক্যবদ্ধ করে জুলাই আকাঙ্ক্ষাকে রক্ষা করাই তাদের প্রধান উদ্দেশ্য। পাশাপাশি শিক্ষার্থীদের ন্যায্যতা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে সংগঠনটি। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব যাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠস্বর সর্বত্র শোনা যায়। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে বলতে চাই, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যারা এখনো আহত তাদের সুচিকিৎসা দিন, অন্যথায় আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। এখন যদি আবার মুক্তিযুদ্ধ চেতনার মতো আবার জুলাই আগস্টের চেতনা নিয়ে আবার কোনো একটা দল ব্যবসা শুরু করে, তাহলে এটা কিন্তু আমরা হইতে দিব না। বোরোর ভরা মৌসুমেও হিলিতে বাড়ছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা পর্যন্ত। এতে বিপাকে পড়েছেন সীমিত আয়ের মানুষ। অভিযোগ উঠেছে সিন্ডিকেট করে দাম বাড়ানোর। এদিকে বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। সিলগালা করা হয়েছে 3টি গুদাম। বাজারে সরবরাহের কোনো কমতি নেই, তারপরও বাড়তি সব ধরনের চালের দাম। কেজি প্রতি বেড়েছে 4 থেকে 5 টাকার মতো। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের আগে প্রতিমণ কাঁচা ধান 1100 থেকে 1200 টাকায় বিক্রি হলেও এখন শুকনো ধান বিক্রি হচ্ছে 1400 থেকে 1600 টাকা দরে। দোকানীদের অভিযোগ, ধানের দাম বাড়ার অজুহাতে মিল মালিকরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিচ্ছে। এই সিজনে এই সময় চালের বাজার বাড়ে না, হঠাৎই চালের বাজার একটু বেশি,
আমরা কিনতেছেও বেশি, বেচতেছেও বেশি। এর পর ধানের দাম বাড়ছে ঠিক আছে, সেই ধানের চাল তখন তৈরি করে নিত, সেই ধান তো স্টক করে রেখে দিতে। তাহলে এইভাবে যদি বাজার বাড়ে তাহলে নিম্নবিত্ত মানুষরা কি করবে? মিরাল্লাহ বলতেছে ধানের দাম আগের তুলনায় অনেক বেশি দাম আমাদের কিনতে হচ্ছে, সেই জন্যই দেখা যাচ্ছে চালটা একটু বাড়তি দাম পড়ে যাচ্ছে। মোটা জাতের স্বর্ণা চাল 52 টাকা থেকে বেড়ে এখন বিক্রি হচ্ছে 56 টাকা। 28 চাল 56 থেকে বেড়ে 58 টাকা। চিকন জাতের মিনিকেট চাল 66 থেকে বেড়ে 72 টাকা। ভরা মৌসুমেও চালের এই বাড়তি দরে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের সাধারণ মানুষেরা। 54 টাকা তো কেনার মতন আমাদের সমর্থন নাই, 50 টাকা করে চাল এটাই কোনো কেনার মতন সমর্থন হচ্ছে না। 5 কেজি চাল নিলাম এখানে 20-30 টাকা বেশি, ইনকাম তত হচ্ছে না। এর আগে চাল নিয়ে গেলাম 70 টাকা, আজকে আসে 72 টাকা। এভাবে চালের দাম বাড়লে তো আমাদের ক্ষতি। বুধবার উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে সাথে নিয়ে স্থানীয় গুদামে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। এ সময় মেয়াদ উত্তীর্ণ আমদানিকৃত চাল, মসুর ডাল এবং ধান মজুদের দায়ে 3টি গুদাম সিলগালা করা হয়। ভবিষ্যতে এসব অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। আমদানিকৃত চাল এবং আমদানিকৃত ডাল মেয়াদের যে সময়সীমা আছে সেটার বাইরে মজুত করা হচ্ছে এবং একই সাথে ধান এখানে মজুত করার কথাই না, সেটা অবৈধভাবে মজুত করা হচ্ছে। তো আমরা আইন অনুযায়ী যে সিলগালা করা সেটা করেছি। চালে আমরা মজুদ পেয়েছি এখানে মেয়াদ উত্তীর্ণ মজুদ হচ্ছে 271 মেট্রিক টন। ধান পেয়েছি হলো আমরা 1933 মেট্রিক টন, প্রায় 2000 মেট্রিক টন। ধানের যে মজুদ আমরা পেয়েছি 1900 সামথিং, যেটা এইটা হচ্ছে আপনার কোনো প্রকার ডকুমেন্ট তারা দেখাতে পারেনি, মজুদের সপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেনি। চালের দাম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাধারণ ভোক্তারা। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। প্রচলিত আছে, যে যাবে বেরখালি তার হবে পকেট খালি। রাত নামলেই ডাকাতের আতঙ্ক সিরাজগঞ্জের তারাশের রানীরহাট বেরখালি আঞ্চলিক সড়কে। গত 5 আগস্ট থেকে বেড়েছে ডাকাতের তাণ্ডব, যদিও ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের। তারাশের রানীরহাট বেরখালি আঞ্চলিক সড়ক। রাত নামলেই ডাকাত আতঙ্ক, হামলা লুটপাটের শিকার হচ্ছে যাত্রীরা। তারাশের সাথে বগুড়ার শেরপুর ও নাটোরের সিংড়া উপজেলায় যোগাযোগের মাধ্যম আঞ্চলিক সড়কটি। স্থানীয়রা বলছেন, রাতের আধারে সড়কটিতে ডাকাত আতঙ্ক বহু পুরনো। গেল 5 আগস্টের পর থেকে তা বেড়েছে আরও। সন্ধ্যার পর ঠিক কতদিন 10টা, কতদিন মাগরিব পরই মনে করেন যে গাড়ি ঘুরে একটা রাস্তা ছান্দে, হুন্ডা ছান্দে, মানে যাক পায় ধরিয়া বেধরক মারপিট করে। মানিক সাহেবের পরের থেকে মানে ওই যে হাসান রোডের থেকে আপনার এই বেরখাড়ি থেকে ওই আরও কিছু দক্ষিণে এর মধ্যে বেশি ডাকাতি হয়। রাতে থাকে মানে গাছ গোছালি হতে থাকে, তারপরে গাড়ি যাবার লাগে অন্য হয়তো ছান্দে। ডাকাতি রোধে আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। প্রশ্ন, কবে নিরাপদ হবে সড়ক, কমবে ডাকাত আতঙ্ক? ছোটবেলা থেকে শুনে আসছি মানে রাস্তার গাছ কাটা ফেলা ডাকাতি করে। আশপাশে গ্রাম নাই, দুর্গম এলাকা, যে কারণে ডাকাত দল এখানে ডাকাতি সংগঠিত করে সুবিধা পান। উপজেলা প্রশাসনকে অবহিত করছি, থানা প্রশাসনকে অবহিত করছে যে সেখানে যাতে বেশি করে পেট্রোল ডিউটি দেওয়া হয় এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য আমরা কাউন্সেলিং করছি। পুলিশ বলছে সড়কটির দুপাশ নির্জন, তাই পরিচ্ছন্নতা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা সহ পুলিশি ক্যাম্প বসালে বদলাবে চিত্র। আশেপাশে যে জঙ্গলগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করা দরকার। পুলিশি অস্থায়ী ক্যাম্প বলতে আমাদের যে ছাউনিটা রয়েছে, এখানে যদি একটা ছাউনি করা হয় সেক্ষেত্রে আমার মনে হয় যে খুবই ভালো হয়। তার পাশাপাশি পর্যাপ্ত আলোর ব্যবস্থা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, চলতি মাসেই আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। দ্রুতই নেওয়া হবে কার্যকরী ব্যবস্থা। যদি আমরা এখানে লাইটের পরিমাণ বৃদ্ধি করতে পারি, পুলিশ টহল বৃদ্ধি করতে পারি, তাহলে দেখা যাবে, আশা করি সময়ের সাথে সাথে সমস্যাটা অনেকটা নিরসন হয়ে আসবে। পুলিশের হিসেবে গেল বছরের 5 আগস্ট থেকে 11 মাসে রানীরহাট বেরখালি সড়কে 1.5 শতাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। রাতের আঁধারে কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি কেটে কৃত্রিম খাল তৈরি করেছে 2টি বাণিজ্যিক প্রতিষ্ঠান। এ ঘটনায় রীতিমতো তোলপাড় চলছে। খালটি দিয়ে বর্জ্য গিয়ে মিশছে সাগরে। বিব্রত হচ্ছেন পর্যটক ও স্থানীয়রা। ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর। নড়ে চড়ে বসেছে জেলা প্রশাসন সহ অন্যান্য সেবা সংস্থাগুলোও।
সপ্তাহ 3 ধরে হঠাৎ দেখা যাচ্ছে কক্সবাজারের সমুদ্র সৈকতের বালিয়াড়ি কেটে তৈরি করা এই কৃত্রিম খাল। স্থানীয়দের অভিযোগ 50 থেকে 60 বছর ধরে হোটেল মোটেল জোনের ময়লা পানি ডিভাইন ইকো রিসোর্টের পেছনের ছড়া দিয়ে এবং প্যাসিফিক বিচ লাউঞ্জের ক্যাফের সামনের অংশ দিয়ে সাগরে গিয়ে মিশত। ছড়াটিতে বাদ দিয়ে বালিয়াড়ি কেটে রাতের আধারে তৈরি করা হয় কৃত্রিম খাল। হঠাৎ করিয়ে না ওরা এবছর বন্ধ করিয়ে না আমার সব জায়গা এলাকা বেক ডুবাইয়ে না আজ প্রায় 20 দিন ধরে ডুবা সরাগাম বান্ধনের কারণে আজ তোমার ক্ষতি হয়ে যেতে সরান না বান্ধিত আজ ইন্দি পানি নচলিত। পর্যটকরা বলে আর কি এগুলো কিসের পানি আসে এখান থেকে, আমরা বলি এখানে নালা নদীর পানি আসে। এই খাল দিয়ে ময়লা আবর্জনা সরাসরি সাগরে গিয়ে পড়ায় বিব্রত পরিস্থিতিতে পড়ছেন পর্যটকরা। নিজেদের রিসোর্ট এবং রেস্টুরেন্ট রক্ষায় এমন কাজ করছেন বলে স্বীকার করছেন অভিযুক্তরা। এখানে পানি প্রতিবন্ধক করার কোনো প্রশ্ন আসতেছে না। এখানে আমি আমার যে প্লট আছে প্লটের সামনের জায়গাটাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছি মাত্র। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর। যে আসলে ড্রেনের মতো হয়ে গেছে, তো এটা আসলে আমার কাছে মনে হয়েছে যে এটা প্রাকৃতিকভাবে হয়নি। এখানে হয়তো রাতের আধারে কেউ এটা করে থাকতে পারে। প্রাকৃতিকভাবে পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ করে বাঁধ তৈরির পর কৃত্রিম খাল খননের ঘটনায় নড়ে চড়ে বসেছে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সব সেবা সংস্থা। সাগরে গিয়ে নোংরা পানি না পড়ে সেজন্য ইতিমধ্যে আমরা পানি উন্নয়ন বোর্ড এবং আমাদের পৌরসভার যিনি এক্সেন আছেন ওনাকে নিয়ে আমরা কাজ করছি যে কিভাবে একটি ভালো সলিউশন করা যায় এবং ড্রেনেজের সাথে সংযোগ করে দেওয়া যায়। আল আমিন শিকদার, যমুনা নিউজ। নদী খাল বিলে বেষ্টিত জেলা গোপালগঞ্জ। স্থানীয়দের জীবন জীবিকা যেমন পানির সাথে মিশে আছে, তেমনি অঘটনও ঘটছে প্রতিনিয়ত। গেল 1.5 মাসে পানিতে ডুবে মারা গেছে অন্তত 15 জন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় দুর্ঘটনার পর উদ্ধারকারী দল আনা হয় মাদারীপুর থেকে। অবিলম্বে ডুবুরি নিয়োগ সহ উদ্ধার কাজে আধুনিক সরঞ্জাম ব্যবহারের দাবি স্থানীয়দের। মধুমতি সহ 7টি নদী আর শতাধিক খাল বয়ে গেছে গোপালগঞ্জ জেলার মধ্য দিয়ে। নদী বেষ্টিত এই জেলায় পানিতে ডুবে মৃত্যুর খবর শোনা যায় অহরহ। গেল 1.5 মাসে প্রাণ গেছে শিশু সহ অন্তত 15 জনের। বেশিরভাগ সময়েই উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিভে যায় প্রাণ প্রদীপ। চারপাশে বিভিন্ন নদী থাকার কারণে সেখানে পানিতে পড়ে মানুষের মারা যাওয়ার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেশি। আমরা কাঁদতে পড়ে গেছিল, তো ডুবুরি না থাকার কারণে আমরা তাকে অনেক খুঁজে পাইনি। 3-4 দিন পরে গিয়ে ভেসে উঠছে লাশ। এখানে যাতে ডুবুরি দেওয়া হয়, আমাদের সরকারের কাছে একটাই দাবি থাকবে, যাতে এটা দ্রুত সচল করা যায় সে ব্যবস্থা করা হোক। নদী বেষ্টিত এই জেলায় নেই কোনো ডুবুরি দল। পানিতে ডোবার মতো দুর্ঘটনার সংবাদ পেলে উদ্ধারকারী দল পৌঁছায় পার্শ্ববর্তী জেলা মাদারীপুর থেকে। যখনই কোনো ওয়াটার রেস্কিউ হয়, মানুষ ডুবে যায়, তখন আমরা সাথে সাথে আমরা কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা মাদারীপুর থেকে টিমকে কল করি এবং যথারীতি তারা দ্রুত সেখান থেকে রেসপন্স করে এবং এই গোপালগঞ্জে উদ্ধার কাজ চালিয়ে যায়। 2022 সালে সরকারের পক্ষ থেকে টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস স্টেশনকে আধুনিক একটি রেস্কিউ বোট দেয়া হয়। তবে দক্ষ জনবল আর চালকের অভাবে বিশিষ্ট ব্যক্তিদের জন্য সরবরাহ করা বোটটি ফেলনায় পড়ে থাকে। ব্যবহার না হওয়ায় অকেজো হয়ে পড়েছে বিভিন্ন যন্ত্রাংশ। জীবনের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে ডুবুরি নিয়োগ এবং উদ্ধার কাজে ব্যবহৃত সরঞ্জাম সচলের দাবি জেলাবাসীর। সাইফ আহমেদ, যমুনা নিউজ। শুধু কবিতা নয়, একই সঙ্গে গান, গল্প, নাটক, উপন্যাস, কাব্যনাটক, রূপকথা, ছোটদের জন্য অফুরন্ত রচনাকারী কবি বন্দে আলী মিয়া। তার রচিত কাব্য ও শিশু সাহিত্য সমগ্র বাংলাকে নতুন আলোয় উদ্ভাসিত করেছে। সেই কবির 46তম মৃত্যুবার্ষিকী আজ। পাবনায় কবির জন্মস্থানের স্মৃতিচিহ্নগুলো পড়ে আছে অযত্ন আর অবহেলায়। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ।
গ্রাম বাংলার নির্মল প্রকৃতি আর পারস্পরিক সৌহার্দ্যের বর্ণনা সুনিপুণভাবে ফুটে উঠেছে কবিতায়। কোমলমতির মনন গঠনে সরল বাক্যের এই উচ্চারণ কবি বন্দে আলী মিয়ার। গত শতকে ৩০ থেকে ৮০ দশক পর্যন্ত সাহিত্যের বিভিন্ন শাখায় লিখে গেছেন তিনি। ১৯২৭ সালে কলকাতা থেকে প্রকাশ হয় প্রথম শিশুতোষ বই চোর জামাই। এরপর একটানা ১৯৭৯ সাল পর্যন্ত বন্দে আলী মিয়া লিখেছেন প্রায় ২০০ বই। তবু তিনি রয়ে গেছেন বিস্মৃতির অতলে। ১৯০৬ সালের ১৭ জানুয়ারি কবি জন্মগ্রহণ করেন পাবনা শহরের রাধানগর নারায়ণপুর এলাকায়। এখানে কবির পৈতৃক ভিটা। জীর্ণ সেই বাড়িতে আজ খসে পড়ছে পলেস্তরা। সংরক্ষণের অভাবে নতুন প্রজন্ম ভুলতে বসেছে বন্দে আলীর কর্ম ও জীবন। বাবার যে মৃত্যুবার্ষিকীটা হচ্ছে সেটা যদি জাঁকজমকপূর্ণভাবে করতো তাহলে আমরা খুব খুশি হতাম। অনেক কবিদেরই অনেক কিছুই করছে সরকার, কিন্তু এখনো পর্যন্ত আমার দাদা বন্দে আলী মিয়ার প্রতিষ্ঠান হিসাবে কোনো কিছু এখনো করা হয়নি। তার এটাকে সংগ্রহশালাকে যদি একটা ভালো মিউজিয়াম করতো তাহলে আমরা পাবনাবাসীও উপকৃত হতাম, আমরা পরিবারবাসী উপকৃত হতাম। শিশুদের জন্য তার অসাধারণ সব লেখনী আছে। এগুলো যদি আমাদের পাঠ্য বইতে অন্তর্ভুক্ত করা যায় তাহলে আগামী প্রজন্ম কবির সম্পর্কে জানতে পারবেন। কবির বাড়ি ও সমাধি সংরক্ষণ করে সেখানে সংগ্রহশালা গড়ে তোলার দাবি দীর্ঘদিনের। তার যে বাসস্থান রয়েছে সেটি উদ্ধার করে সেটিতে কোনো স্মৃতি সংগ্রহশালা স্থাপন করা যেতে পারে, বা তার যে কবরটি তার যত্ন নেওয়া বা সেটি সংস্কার করা, এই বিষয়গুলোতে আমরা অবশ্যই উদ্যোগ গ্রহণ করতে পারি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই বিষয়ে আমরা সহযোগিতা আশা করি। ১৯৭৯ সালের ২৭ জুন মারা যান বন্দে আলী মিয়া। তার মৃত্যুর মধ্যে দিয়ে নিভে যায় সাহিত্যের এক উজ্জ্বল প্রদীপ। জারিন অর্নি, যমুনা নিউজ। সিলেট নগরীতে ১.৫ মাস বয়সী নবজাতকের গলা কেটে হত্যার অভিযোগে বাবাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছেন। পুলিশের দাবি, আটকের পর আতিকুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে সে জানায় শিশুটি কান্না শুরু করলে আতিকুর অস্বাভাবিক আচরণ শুরু করেন। এক পর্যায়ে বাথরুমে নিয়ে ছুরিকাঘাত করে মেয়ে ইয়ানাকে হত্যা করেন তিনি। তার মানসিক কোনো রোগ আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। বুধবার সিলেটের মেজর টিলা এলাকায় শিশু ইনায়া ও তার বাবাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেয় পরিবারের সদস্যরা। পরে চিকিৎসকরা ইনায়াকে মৃত ঘোষণা করেন। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার কোনো পরিকল্পনা নেই ইরানের। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, সংলাপের বিষয়টি ভেবে দেখছে তেহরান, যাচাই করা হচ্ছে ওয়াশিংটনের স্বার্থ। আলোচনা পুনরায় চালু করতে এখনও কোনো সমঝোতা হয়নি দেশ দুটির বলেও মন্তব্য করেছেন আব্বাস আরাকচি। আগামী সপ্তাহে তেহরান ওয়াশিংটন আলোচনায় বসবে বলে এর আগে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সাথে যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি ইস্যুতে ৫ দফায় মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ইরানি কূটনীতিকরা। আলোচনা পুনরায় শুরু করতে কোনো চুক্তি হয়নি। স্পষ্ট করে বলছি, কোনো চুক্তি হয়নি, কোনো প্রতিশ্রুতি দেয়া হয়নি। আমরা আলোচনা পুনরায় শুরুর ব্যাপারে কোনো কথাও বলিনি। তবে ইরানি জনগণের স্বার্থে সংলাপে বসার বিষয়টি ভেবে দেখছি। মার্কিন হামলার আগেই সমৃদ্ধ ইউরেনিয়াম ইরান সরিয়ে নিয়েছিল কিনা এমন কোনো গোয়েন্দা তথ্য নেই যুক্তরাষ্ট্রের কাছে। কিন্তু হামলায় তেহরানের পরমাণু কর্মসূচি কয়েক বছর পিছিয়েছে। এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এদিকে হোয়াইট হাউসের দাবি, যুক্তরাষ্ট্রের হামলার আগে কোনো সমৃদ্ধ ইউরেনিয়াম সরায়নি ইউরেনিয়ান। অভিযানটির পর মজুদ ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে তথ্যানুযায়ী হামলার আগেই গুরুত্বপূর্ণ সরঞ্জাম অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল, যার হদিস না পাওয়ার কথা স্বীকারও করেছে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার। এমন কোনো গোয়েন্দা তথ্য আমার বিবেচনায় নেই যেখানে বলা হয়েছিল যেসব জিনিস সেখানে থাকার কথা ছিল তা অন্য কোথাও সরিয়ে ফেলা হয়েছে। এবার গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদক্ষেপ নিতে আহ্বান জানালেন ইসরায়েলিরা।
মঙ্গলবার হামাসের কাছে বন্দী ইসরায়েলিদের মুক্তির দাবিতে আন্দোলন করে জিম্মিদের স্বজনেরা। তাদের বিশ্বাস, যুদ্ধ থামলেই নিজ দেশে ফিরতে পারবে জিম্মিরা। ইরানের সাথে সংঘাতের মতোই এই যুদ্ধ থামাবেন ট্রাম্প। মাইক হাতে এভাবেই ট্রাম্পের কাছে আর্জি জানাচ্ছে হামাসের কাছে জিম্মি ইসরায়েলিদের পরিবারের স্বজনেরা। ইরানের সাথে যুদ্ধবিরতির পর এবার গাজা যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে মার্কিন প্রেসিডেন্টের কাছে আহ্বান জানান তারা। ইরানের সাথে যুদ্ধ চলাকালে গণমাধ্যমের চোখের আড়াল হয়ে পড়ে গাজায় সংঘাতের বিষয়টি। সেখানে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশাপাশি হামাসের হাতে বন্দীদের মুক্তির দাবিও আড়ালে চলে যায়। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর তাই জিম্মিদের স্বজনদের আশা ট্রাম্পের মধ্যস্থতায় হবে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি। যতদিন গাজায় লড়াই চলবে ততদিন আমাদের সেনারা মারা যেতেই থাকবে। যুদ্ধ বন্ধ না হলে জিম্মিদের ফিরিয়ে আনা কঠিন। দীর্ঘমেয়াদে এটি ইসরায়েলের নিরাপত্তাকেও প্রশ্নবিদ্ধ করবে। সব জিম্মিকে বাড়ি ফিরিয়ে আনতে একটি চুক্তিতে পৌঁছাতেই হবে। প্রায় 2 বছর ধরে চলমান এই যুদ্ধ পুরোপুরি বন্ধ চায় ইসরায়েলের বহু মানুষ। তবে ডানপন্থী সমর্থকদের পাল্টা চাপের মুখে এই ইস্যুতে যেন উদাসীন নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের দাবি, হামাস চাইলেই যুদ্ধবিরতি সম্ভব। গাজায় যুদ্ধ বন্ধ হবে কিনা একমাত্র হামাসের উপরেই নির্ভর করছে। তবে প্রেসিডেন্ট স্পষ্ট করে জানিয়েছেন হামাসের কোনো ভবিষ্যৎ নেই, তারা থাকতে পারবে না। হামাসকে ক্ষমতায় রেখে দেয়া হবে ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে নাৎসিদের জার্মানির ক্ষমতায় রেখে দেওয়ার মতো হাস্যকর একটি কাজ। এ কারণেই প্রেসিডেন্টের বার্তাটি গুরুত্ব দিয়ে শোনা উচিত, আর হামাসের এটা খুব মনোযোগ দিয়ে শোনা উচিত। 2023 সালের অক্টোবরে 251 জন ইসরায়েলিকে বন্দী বানায় হামাস, যাদের মধ্যে এখনও 20 জিম্মিকে জীবিত এবং 30 জিম্মির মরদেহ ফেরত চায় ইসরায়েল। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি জেফ বেজোস। 7 পাকে বাধা পড়তে যাচ্ছেন দীর্ঘ 4 বছরের প্রেমিকার সাংবাদিক লরেন স্যানচেজের সাথে। ওয়েডিং অব দ্য সেঞ্চুরি খ্যাত এ বিয়ের আসরে চলবে টানা 3 দিন ধরে। জমকালো সাজে সেজেছে ইতালির ভ্যানিস। তবে বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে প্রবল সমালোচনার মুখেও পড়তে হচ্ছে এই ধনকুবেরকে। This is Blue Moon. অ্যামাজন ব্লু অরিজিনের মতো বিশ্বসেরা প্রতিষ্ঠানকে তুলেছেন সাফল্যের চূড়ায়। বিত্ত আর প্রতিপত্তি লুটিয়ে পড়ছে তার পায়ে। কিন্তু জেফ বেজোসের যেন ব্যক্তি জীবনটাই কেবল গোছানো হয়নি এতদিন। এবার তারই পালা। দীর্ঘ 26 বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে বেজোস শুরু করলেন তার জীবনের দ্বিতীয় ইনিংস। প্রথম স্ত্রী ম্যাকেনজি স্কটের সাথে বিচ্ছেদের 5 বছর পর বান্ধবী সাংবাদিক লরেন স্যানচেজের সাথে 7 পাকে বাধা পড়তে যাচ্ছেন 61 বছর বয়সী এই বিজনেস টাইকুন। টানা 3 দিন ব্যাপী বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে এরই মাঝে। দীর্ঘ প্রতীক্ষিত ওয়েডিং অব দ্য সেঞ্চুরি খ্যাত এ বিয়ে উপলক্ষে জমকালো সাজে সেজেছে ইতালির ভেনিস শহর। বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তির বিয়ে বলে কথা, আমন্ত্রিত প্রায় 200 বরযাত্রী। জাঁকজমক অনুষ্ঠানে অংশ নিতে এরই মাঝে ভেনিস পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্রাম্প, বিখ্যাত মডেল কিম কার্দাশিয়ান, গণমাধ্যম ব্যক্তিত্ব অপ্রা উইনফ্রে সহ বিশ্বের বহু প্রভাবশালী ব্যক্তি। তারকা ও প্রভাবশালীদের বিয়ের আসরে নিয়ে যেতে প্রস্তুত করা হয়েছে কমপক্ষে 90টি প্রাইভেট জেট। ধারণা করা হচ্ছে জেফ লরেন বিয়ের এ জমকালো আসরে খরচ হতে পারে $7 কোটি বেশি অর্থ। তবে বিয়ের অতিরিক্ত আড়ম্বর দেখে চটেছেন অ্যাক্টিভিস্টরা। ধনীদের উচ্চ করের আওতায় আনতে সরব গ্রিনপিস সহ কয়েকটি মানবাধিকার সংস্থা। বিয়ে দেখতে বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের চাপে বেড়েছে ভেনিসের বাড়ি ভাড়া ও খাবারের দাম। বাধ্য হয়ে শহর ছাড়ছেন স্থানীয়রা। সমস্যাটি বিয়ে নিয়ে নয়, বিশাল এই আয়োজনের অতিরিক্ত ব্যয়বহুলতা নিয়ে। আমার মনে হয় বিয়ে উপলক্ষে একজন ব্যক্তি আস্ত একটি শহর ভাড়া নেওয়াটা বেশ বাড়াবাড়ি। এত অর্থ জলবায়ু, স্বাস্থ্যসেবা, এমনকি পুরো একটি সমাজকে পরিবর্তনের কাজে লাগানো যেত। ভেনিসের বেশিরভাগ মানুষ তাকে স্বাগত জানায়নি, কারণ এখানের অনেক মানুষ তার এই অতিরিক্ত অর্থব্যয় পছন্দ করছে না। এই বিয়ের কারণে ভেনিসে একটু শান্তিতে চলাফেরা করতে পারছি না। আগামী 28 জুন গাঁটছড়া বাঁধবে জেফ লরেন জুটি। এরই মধ্যে বিক্ষোভকারীদের তোপের মুখে পরিবর্তন করা হয়েছে বিয়ের ভেন্যু। ধারণা করা হচ্ছে ভেনিসের স্যান জর্জিও মাজোরে দ্বীপে সম্পন্ন হবে বিয়ের মূল আনুষ্ঠানিকতা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।